আপনাদের মধ্যে কেউ জিজ্ঞেস করে যে শেয়ার বাজার থেকে আদৌ ইনকাম করা সম্ভব কিনা, কেউ জিজ্ঞেস করেন যে শেয়ার বাজার থেকে সংসার চালানো সম্ভব কিনা। এরকম প্রচুর প্রশ্ন আমার কাছে প্রতিদিনই ঘোরাফেরা করে। যে শেয়ার বাজার নামটা শুনলে কারোর খুব ভয় লাগে, আবার কেউ অনায়াসে দীর্ঘদিন ধরে এই মার্কেটে কিন্তু কাজ করে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় দাঁড়িয়ে আছে? তার মানে দেখা যাচ্ছে কেউ তো লাভ করেন, কেউ তো বিরাট লোকসানের সম্মুখীন কোনো না কোনো সময় হয়েছেন। তার মানে সঠিক নলেজের অভাব রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্যাপিটাল যেটা নিয়ে আসছেন সেটাকে ম্যানেজ করবার একটা প্রবলেম রয়েছে। অনেকেই বলেন যে বোর্ডে দেখান ডাইরেক্টলি, তাহলে আমরা বুঝবো। প্রথম কথা হচ্ছে বোর্ডে দেখানোর জিনিসটা এখনও আসেনি, আগে তো নিজেকে তৈরি করুন মার্কেটে। এখনও প্রচুর মানুষ আছেন যারা বলেন যে এগুলো শিখে আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা জানি সব। আমি তাদের উদ্দেশ্যে বলি তারা কিছু জানেন না, কিছুই জানেন না। আমি এখানে বসে আজও বলছি আমি কিচ্ছু জানি না। মার্কেটটা এত সহজ জিনিস নয় যে আমি জেনে গেছি, ওই 2-4 পয়সা লাভ করে নিলাম মানে মার্কেটকে অনেক কিছু জেনে গেলাম তা নয়। মার্কেটে সঠিক সময় এন্ট্রি নিয়ে অধিক মুনাফা কামানোই কিন্তু অ্যাকচুয়াল আমি বলতে পারি যে সে কিন্তু নলেজ গেইন করেছে। তো প্রসঙ্গতে আসবো যে আদৌ এখান থেকে লাভ করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে কোন নিয়মের মাধ্যমে আমরা যেতে পারি যেখানে সমাধান হতে পারে বা আমরা সাফল্য লাভ করতে পারি। সব ক্ষেত্রেই কিন্তু পারি, কারণ এখানে একটা গেম অফ পসিবিলিটিসের ব্যাপার থাকে। কোনো জিনিসই শিওর নয়, কারণ আমরা আগে থেকেই তো জেনে যাচ্ছি না যে আমরা কি রিটার্ন জেনারেট করতে পারবো, আমরা শুধু করতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, কারণ যখন আমি কোনো ভিডিও বানাবো তো আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরোনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। অনেকে টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন, দীর্ঘদিন ধরে হয়তো টেলিগ্রামে আমি অনেক কিছু পোস্ট করিনি, অবশ্যই করব সোমবার থেকে। তাই যারা মনে করছেন যে টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন বা জয়েন হয়ে যেতে পারবেন। ভিডিও শুরু করার একটা ছোট্ট ডিসক্লেমার, যখনই আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে কোনো রকম ট্যাকটিক্স কৌশল বা যা বলবেন কিছু বলি বা কোনো স্টকের নাম নিই, সেগুলো সম্পূর্ণ কিন্তু এডুকেশনাল পারপাসে। কোনো রকম অ্যাকশান নেওয়ার আগে আপনার সিনিয়র বা নিজে যদি পটু হয়ে থাকেন কাজ করতে, আপনারা করতে পারেন। চলুন আসি আজকের ভিডিওতে। শেয়ার বাজার থেকে আদৌ কি লাভ করা সম্ভব, কোন নিয়মে আসতে পারে সফলতা। শেয়ার বাজারে কাজ করতে গেলে সুযোগ সন্ধানী হওয়াটা খুব দরকার, যেটা আমরা কেউই নয়। হয়তো 1% ইনভেস্টারকে দেখা যেতে পারে যারা সুযোগ সন্ধানী। কারণ আমরা যখন কোনো জায়গা থেকে শুনি যে শেয়ার বাজার থেকে খুব প্রফিট করা সম্ভব, তখনই কিন্তু যেখান থেকে পারি, সে লোন নিয়ে হোক বা আমার নিজস্ব কোনো ব্যাংকে কোনো ক্যাপিটাল রাখা থাকে সেটা হোক, আমরা চাই কতক্ষণে আমরা ইনভেস্ট করব। আর ইনভেস্ট করার দিনের পরের দিন থেকে আমরা মনে করি স্টক বোধহয় উপরের দিকে উঠতে শুরু করবে এবং আমি সবসময় প্রফিটেবল থাকবো। আমি বহুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, যখন কোনো বোলার প্রথম বল করতে যায় কোনো ব্যাটসম্যানকে, তখন সে মনে করে যে আমি এই বলটাতে তাকে আউট করে দেবো। কিন্তু যদি পরপর 3টে 6 সে খেয়ে যায়, সে চতুর্থ বলে কিন্তু তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। তখন সে মনে করে যে না, আমি আউট তো করতে পারছি না, আমি যেন এটাতে 6টা না খাই। তাহলে 3টে বলের পার্থক্যে পুরো মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেটাই আমি আপনাদেরকে বলি যে অনেকেই মনে করেন স্টক মার্কেটে আমি ইনভেস্ট করবো আর পরের দিন থেকেই প্রফিটেবল থাকবো, যেটা হয় না। তাহলে হয় কিভাবে? সম্ভব তো বটেই, লাভ করা তো সম্ভব, করছে তো মানুষ। তাহলে কতগুলো নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। এই নিয়মগুলো ফলো করা মানেই যে আপনি সবসময় প্রফিটেবল থাকবেন তা নয়, আপনি কিন্তু চান্স আপনার অনেক বেড়ে যায় প্রফিটেবল থাকার। প্রথম হচ্ছে আমি কোনো এলি তেলি, আমি একটু অন্য ধরনের ভাষা ব্যবহার করলাম, যে এলি তেলি কোনো স্টকে আপনি ইনভেস্ট করবেন না। প্রথম যেন এটা হয়। আপনি একটা কোম্পানি, আমি গত ভিডিওতেও বলেছিলাম, যে কোম্পানিটার সম্বন্ধে আপনি কিচ্ছু জানেন না, যে কোম্পানি হয়তো 1 থেকে 2 বছরের ব্যালেন্স শিট এক্সচেঞ্জের কাছে জমা করেছে, তো সেটা কতটা সে রিলায়েবল হবে আমার কাছে, কারণ সে মার্কেটের কতটা চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করতে পেরেছিল, এটা আমার জানা নেই। তাই আমি বলেছিলাম এলি তেলি স্টক তো প্রচুর আছে। 1 টাকার স্টকও স্টক, 1000 টাকার স্টকও স্টক, আবার 1 লাখ টাকা দামের কোনো এমআরএফ, সেটাও কিন্তু একটা স্টক কোম্পানি। সুতরাং আমাকে দেখতে হবে যে
আমি কোনো এলিতেলি স্টকে ইনভেস্ট করব না। দ্বিতীয় হচ্ছে, আমার যে ক্যাপিটাল আমি মার্কেট থেকে নিয়ে আসব, সবসময় মনে রাখবেন কখনো কোনো লোন নিয়ে মার্কেটে আসবেন না। লোন নিয়ে কাজ করা যাবে না এমনটা কিন্তু নয়, আমি কখনো বলছি না, কিন্তু আগে তো আপনি দক্ষতা অর্জন করুন, দক্ষ হন কাজের প্রতি, যে আমি কাজ করতে জানি। আপনি যদি মনে করেন আমি একটা ব্যবসা আপনার অলরেডি চলছে, সেই ব্যবসাটাকে বাড়াতে চাইছেন, আপনি লোন নিলেন, তাহলে আপনি ব্যবসার আটঘাট সব জানেন, এটা আলাদা। কিন্তু আপনি যদি মনে হয় প্রথমেই লোন নিয়ে বিজনেস করব, আপনি বিজনেসটার সম্বন্ধে এখনও পুরো কিছু জানেন না, সেই জন্যই বলছি লোন নিয়ে কিন্তু কখনোই মার্কেটে আসবেন না। তৃতীয়, যখনই মার্কেটে ক্যাপিটাল নিয়ে আসবেন তখনই কোনো একটা কোম্পানির সঙ্গে যাবেন না, আপনার ক্যাপিটালকে ভাঙবেন, যেটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। ভাঙবেন, যে না আমার যা ক্যাপিটাল আছে, আমি জানি না আপনাদের কার কাছে কি ক্যাপিটাল আছে, কারোর 1 লাখ, কারোর 5 লাখ, কারোর 1 কোটি 2 কোটি থাকতে পারে, যেটাই থাকবে সেই হিসাবে আপনি কি করবেন না, ডাইভার্সিফাই করবেন, অর্থাৎ ভাগ করে দেবেন ক্যাপিটালটাকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। এবং দেখা গেছে প্রচুর মানুষ আছেন যারা ক্যাপিটালের অনুপাতে স্টক নির্বাচন করেননি, তার থেকে অধিক করে ফেলেছেন। অধিক করে ফেললে কি হয়, আপনি তাকে ট্র্যাক করতে পারবেন না। ধরুন আপনার ক্যাপিটাল 1 লাখ আর আপনি 10খানা স্টক কিনে ফেলেছেন বা কোম্পানি কিনে ফেলেছেন, তাহলে কি হলো, আপনি ট্র্যাক করতে পারছেন, সেটাও কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারে। সেই জন্যই বলছি যে আপনার ক্যাপিটাল অনুযায়ী বা প্রপোর্শনেটলি আপনি ঠিক করুন যে আপনি কতটা স্টক কিনতে পারেন। যদি মনে করেন আপনার কাছে 2 লাখ টাকা থাকে, তাহলে আপনি মনে করতে পারেন আমি 50,000 করে 4টে কোম্পানির মধ্যে 2 লাখ ভাগ করে দেবো। এই কারণে ভাগ করে দেবো যে যদি কোনোভাবে আমার সমস্যা হয়, কোনো একটা কোম্পানি যাতে আমি যদি না বেড়ে থাকে, তাহলে বাকি 3টে আমাকে বাড়তে সাহায্য করে, এটা যেন মাথায় থাকে। কারণ ডাইভার্সিফাই না করলে প্রবলেমে পড়বেন আপনি। তারপরের পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টপ লস, যেখানে ম্যাক্সিমাম লোককে দেখা যাচ্ছে স্টপ লস মেনটেন করেন না। ঠিক আছে, খুব ভালো কথা, স্টপ লস মেনটেন করেন না। আমি বারবার বলেছি স্টপ লস সেই ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তি টেকনিক্যালি সাউন্ড নয়, অর্থাৎ টেকনিক্যাল দিকটা ভালোভাবে জানে না, সেই ব্যক্তিকে কিন্তু স্টপ লস দিতে হবে। দেখা গেল আপনি মার্কেটে এসছেন, আপনি ভালো স্টক নির্বাচন করেছেন, আপনি ডাইভার্সিফাই করেছেন, কিন্তু আপনি যখন ইনভেস্ট করছেন তখন মার্কেট তার হাইয়ে চলছে, এরকম বা এমতো অবস্থায় আপনি ইনভেস্ট করেছেন, তাহলে কী হবে, আপনি স্টপ লস দেননি, তো মার্কেটের যদি পড়ে যাওয়ার ফেস তৈরি হয়, তাহলে আপনাকে 1 বছর 2 বছর অবধি ওয়েট করতে হতে পারে, যে সিচুয়েশানটা কিন্তু এখন বর্তমান সময়ে চলছে। তাহলে কি হলো, আপনার মার্কেট কিন্তু পড়ছে, আপনার স্টক আপনার কেনা দাম থেকে কোথায় পড়ে যাবে, তার মানে আপনি অনেক ওপরে কিনেছেন, কারণ আপনি টেকনিক্যালি সাউন্ড ছিলেন না, অর্থাৎ টেকনিক্যাল নলেজ আপনার কিন্তু খুব একটা বেশি নেই। সেই জন্য স্টপ লসটা মেনটেন করবেন। যদি কেউ মনে করেন না আপনি নিজের উপর কনফিডেন্স আছে যে আমি টেকনিক্যালি দারুণ, টেকনিক্যালি স্ট্রং আমি, তাহলে আপনি জানেন কোথায় কিনতে হয়, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন আমি স্টপ লস দেবো না, কারণ আমি স্টক ভালো নির্বাচন করেছি, আমি ডাইভার্সিফাই করেছি, আমার স্টপ লস দেওয়ার দরকার নেই, কারণ কালকে যদি মার্কেট পড়ে যায়, আমি যে দামে কিনেছি দামটা রিজনেবল, তো ওপরের দিকে চলে এলে কিন্তু আপনি আলটিমেটলি প্রফিটেবল থাকবেন। কিন্তু যারা উপরের দিকে কিনছেন, টেকনিক্যালি সাউন্ড নয়, আমি তো প্রথমত বলবো টেকনিক্যাল দিকটা না দেখে না শিখে সরাসরি ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। এরপরে প্রফিটেবল থাকতে গেলে অনেক ক্ষেত্রে লস বুক করতে হয়। অনেকে আছেন ওই স্টপ লসটা হয়তো 10 টাকা স্টপ লস দিয়েছেন, 10টা স্টক বা 50টা স্টক, 500 টাকা চলে যাবে, মাথার মধ্যে এটাই ঘুরছে যে এই 500 টাকা আমি দেবো না। পরে দেখবেন এই 500 টাকা স্টপ লসটা আপনি বুক করেননি, যার জন্য কিন্তু আপনার লসটা 5,000 10,000 ইভেন আপনার ক্যাপিটাল পুরো জিরো হয়ে যেতে পারে বা কাছাকাছি চলে যেতে পারে, যদি সেরকম ভুল কোনো কিছু ঘটনা ঘটে স্টকটার সঙ্গে। সুতরাং স্টপ লস যদি মেনটেন করেন, তাহলে কী হবে, ওইটুকু লস নিয়ে নিন, ওইটুকু লস আপনাকে বাঁচাতে সাহায্য করবে বা টিকিয়ে রাখতে সাহায্য করবে মার্কেটে, তার সঙ্গে সঙ্গে ভালো একটা স্টকে ওই ক্যাপিটালটা আপনি ইউজ করতে পারবেন, যেটাকে রিউজ করা বলা হয়। এই কতগুলো পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে। আর যেটা সব থেকে বড় খেয়াল রাখতে হবে, আপনাকে সুযোগ সন্ধানী, আমি বারবার বলেছি সুযোগ সন্ধানী আপনাকে হতেই হবে। কেন?
আমার কাছে স্টক ভালো আছে, টেকনিক্যালি জ্ঞান আছে, আমার কাছে ক্যাপিটাল আছে, ক্যাপিটালটাকে আমি ডাইভার্সিফাইও করতে পারি, কিন্তু আমি সুযোগ সন্ধানী নয়। সুযোগ সন্ধানী মানে আপনি কখন আসছেন মার্কেটে। দেখা গেল নিফটি আজকের ডেটে দাঁড়িয়ে বেশ উঁচু স্থানে আছে। এবং উচ্চ স্থানে থাকা মানে অনেকে ভাবেন অল টাইম হাইয়ের কাছে ঘোরা মানেই হচ্ছে তার উচ্চ স্থান, ব্যাপারটা তা নয়। অল টাইম হাই থেকে যদি মনে হয় 5% পড়েছে, সেটাকেও কিন্তু আমরা বলবো ওপরের দিকেই আছে স্টক। কারণ সামান্য সামান্য প্রফিট বুকিং আসবে, আর কিছুটা মার্কেট ডাউন হবে, তো নিফটিও পড়বে, তো সেই পড়াটা কিন্তু বিপজ্জনক হতে পারে আপনার কাছে, আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। সুতরাং আপনাকে সুযোগ সন্ধানী হতে হবে। কেন? দেখুন, প্রায়শই কোনো না কোনো ঘটনা গ্লোবাল মার্কেটে চলছে, একটা টেনশন চলতে থাকে, আর নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলে মার্কেটে ক্র্যাশ ভালোই হয়। এবার যখন দেখতে পারেন আপনার একটা ছোটোখাটো প্রফিট বুকিং হচ্ছে, আপনি ঢুকবেন না, কারণ এটাকে সুযোগ সন্ধানী বলে না। সুযোগের সদ্ব্যবহার করা। যেমন ধরুন, আপনি দেখছেন আজকে নিফটি 25,000 আছে, আমি জাস্ট মনে করুন, তারপরে মার্কেট এলো 24,500-তে, দেখা গেল 24,000-এ চলে 1000 পয়েন্ট। যখনই মার্কেট দেখবেন 25,000 থেকে 1000 পয়েন্ট পড়ে গেল না, তখন আপনি যে স্টকটার উপর নজর রেখে দিয়েছেন, নজর বানিয়ে রেখেছেন, সেই স্টকটাও দেখবেন প্রায় 200-250 টাকা নিচে পড়ে গেছে। তো এই 200-250 টাকা নিচে পড়ে যাওয়া, এটা আপনার কাছে কতটা বেনিফিটেড হবে, তার কারণ হচ্ছে দেখা গেল কোনো একজন স্টক কিনেছে, ওই 250 টাকা উপরে তো কেউ না কেউ কিনেছে, আপনি এই 5-6 মাস পরে এসেও তার থেকে কম দামে আপনি স্টকটাকে কিনতে পারলেন। আর এটাই কিন্তু আপনার কাছে লাভদায়ক হবে, কারণ আপনি সুযোগ সন্ধানী। কারণে মার্কেট যখন নিচের দিকে পড়েছে, আপনি তখন আপনার ক্যাপিটালটাকে বার করছেন। সুতরাং মনে রাখবেন, যখনই কোনো ব্যবসাদার কোনো জিনিস কেনে কোনো মহাজনের কাছ থেকে, যখন দাম বেশি থাকে তখন সে অল্প করে কেনে। কারণ হতে পারে সে জানে যে কাস্টমার এটা নাও নিতে পারে, তো এতগুলো কাস্টমারদের কিছু কাস্টমার হয়তো নেবে, তার জন্য আমি অল্প মাল নিয়ে নিলাম। কিন্তু যখন দেখা যাবে দাম কমেছে, সেই ব্যক্তি যে জিনিসটা নিয়ে ব্যবসা করে, তখন সে হেভি কোয়ান্টিটিতে তুলে নেয়, কারণ জানে কালকে মার্কেটে দামটা বেড়ে গেলে এটা আমি আরও বাড়িয়ে বেচতে পারবো। এটাই নিয়ম ব্যবসার, এটাই নিয়ম। তো শেয়ার বাজারকে যদি আপনি সংসার চালাবার জন্য ব্যবসা করে থাকেন, কিংবা আপনি যদি মনে করেন যে আমি ছোট ছোট লাভে নেব, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা এক ধরনের ব্যবসা আপনার। সুতরাং ব্যবসায় তখনই আসবেন যখন বাজার পড়বে, কারণ সেখানে আপনি অনেক কম দামে কোম্পানিগুলোকে নিতে পারবেন। এইবার এটাকেই বলে সুযোগ সন্ধানী। যে 250 পয়েন্ট নিচে পড়ে গেছে, 250 টাকা নিচে পড়ে গেছে আপনার স্টকটা, আপনি এবার কিনবার জন্য আপনার ক্যাপিটাল খরচ করতে পারেন। তাহলে কী হবে, 250 টাকা যদি একটা স্টকে পড়ে যায়, একটা দাম, একটা কোয়ান্টিটি, তাহলে আপনি যদি 100 কোয়ান্টিটি কিনে ফেলেন, তাহলে আপনি দেখুন কত টাকা আপনি সেখান থেকে লাভ করছেন। তো অনায়াসে আপনি দেখবেন, একটাতে যদি 250 হয়, 10টাতে 2500, তো 100 কোয়ান্টিটিতে আপনি 25,000 টাকা লাভ করে ফেললেন। এইটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে খেলা। সুযোগ সন্ধানী যদি না হন, বাজার থেকে আপনি কামাই করতে পারবেন না। কারণ মার্কেটে বিভিন্ন রকম সেক্টর আছে, সেই সেক্টরে সব রাজারা বসে আছেন, বাদশারা বসে আছেন। ব্যাংকিং সেক্টরের প্রথম 5 জনকে রাজা ধরে নিন, আইটি সেক্টরের প্রথম 4-5 জনকে রাজা দেখে নিন। সবসময় মনে রাখবেন, ওই 4-5 জনের মধ্যে কেউ যদি নিচের দিকে চলে যায়, ইন্ডেক্সও পড়বে। আপনি যদি মনে করেন 10 নম্বরের কোনো একটা সেক্টরের 10 নম্বর স্টককে আমি নির্বাচন করেছি, সে যদি উপরের দিকে যায়, তাতে সেই সেক্টরের ইন্ডেক্স উপরের দিকেও যাবে না, সে যদি নিচের দিকে যায়, সেই সেক্টরের ইন্ডেক্স নিচের দিকেও যাবে না। কিন্তু যদি দেখা যায় আপনি রাজাকে ধরেছেন, ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংককে ধরেছেন, তো এরকম, বা অয়েল অ্যান্ড গ্যাসে রিলায়েন্সকে ধরেছেন, তাহলে দেখা যাবে কি, এরা যখন ওপরের দিকে ছুটছে, এদের ইন্ডেক্স যেটা আছে, আমি নিফটির কথা বলছি না, যেমন আইটির ইন্ডেক্স, যেমন ফিনান্সিয়াল, ব্যাংক নিফটি, এরা যখন উপরের দিকে যাবে, যখন এইচডিএফসি ব্যাংকের সঙ্গে পরপর 2-3টে স্টক নিচের দিকে পড়বে, তখন কিন্তু ইন্ডেক্সের উপর তার ইম্প্যাক্ট পড়বে। সুতরাং যখন আমার চোখের সামনে এমন কিছু কোম্পানি আছে যাদের উপরে যাওয়ার সঙ্গে ইন্ডেক্স উপরে যায়, যাদের নিচে আসার সঙ্গে ইন্ডেক্স নিচে আসে, আমি সেই সমস্ত কোম্পানিগুলোর দিকে না তাকিয়ে শুধু বাইরের কতগুলো মানুষের কথা শুনে ছোটোখাটো এলি তেলি স্টকে আমি নিবেশ করে বছরের পর বছর ফেসে আছি। তাহলে লাভ করা তো সম্ভব, লাভ তো লোকে করছে, তাদেরকেই বলা হচ্ছে স্মার্ট ইনভেস্টার। আর স্মার্ট ইনভেস্টাররা তাদের টাকা নিয়ে চলে যাচ্ছে আমার আপনার মতো সাধারণ ইনভেস্টার, যারা বুদ্ধি খাটাতে পারি না হয়তো,
সেই টাকাটা তাদের পকেটে চলে যাচ্ছে। সুতরাং এই যে কতগুলো নিয়ম আপনাকে বললাম সেগুলো ফলো করুন। প্রথম নিয়ম বললাম এলিতেলি স্টকে ইনভেস্ট করা যাবে না। 2 নম্বর যে জিনিসটা আমি বললাম যে মার্কেটে কাজ করতে গেলে যে ক্যাপিটালটা আপনি নিয়ে আসছেন সেটা লোনে নেবেন না। তৃতীয়ত যে ক্যাপিটালটাই আমি আনছেন সেটাকে ডাইভার্সিফাই করুন। আপনার ডাইভার্সিফাই কীভাবে করবেন, না বেশি না কম, আপনার ক্যাপিটালের প্রপোর্শনের আপনি অনুপাতে এটা করবেন, তাহলে দেখবেন অনেক সুবিধা। যদি কেউ পটু হয়ে থাকেন কাজ করতে, কোথায় কিনতে হয় জানেন, তাহলে স্টপ লস দেওয়ার দরকার নেই। যে জানেন না তারা স্টপ লস আপনি অবশ্যই দেবেন, কারণ স্টপ লস আপনাকে ওই ফান্ডটাকে রিইউজ করতে সাহায্য করবে। আর সবথেকে বড় পয়েন্ট যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে অবশ্যই সুযোগ সন্ধানী হতে শিখুন। মার্কেট অল্প পড়ছে মানে লাফিয়ে গিয়ে কিনতে শুরু করলেন, এটা যেন না হয়। মার্কেটকে ক্র্যাশ হতে দিন, ক্র্যাশ তো হতেই যাবে সারা মাসে। দেখবেন আমি যে ক্র্যাশটা বলছি তার মানে এই নয় 20-30% ক্র্যাশ, দেখে যাবেন 10% পড়ে গেল মার্কেটে এই ঘটনাগুলো, বা 5% পড়ে গেল মার্কেটে। এই ঘটনাগুলো ঘটেই থাকে। যখনই ওপরের দিকে যেতে থাকে গ্লোবালি কোনো একটা টেনশন এসে তাকে নিচের দিকে নামিয়ে দেয়, আর এই যে নিচের দিকে নামিয়ে দিল এটাই হয়ে গেল আপনার কাছে সুযোগ। আর এই সুযোগের সন্ধান আপনাকে করতে থাকতেই হবে, করে যেতেই হবে, তবে গিয়ে আপনি কিন্তু লাভবান হবার সুযোগ থাকছে। সুতরাং এটুকু আমি বলবো যে মার্কেট থেকে লাভ করা সম্ভব, কিছু নিয়ম ফলো করলে সফলতা আসতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে স্টক উপরের দিকে যাচ্ছে অনেক সময় আপনার পাশের বন্ধু হোক বা আপনার মেন্টর হোক, সে বলতে পারে যে এটা যখন বাড়ছে এটাকে বাড়তে দাও। একটা জিনিস মনে রাখবেন, যখন বাড়ছে তো তার পতন আছেই, কারণ আপনি বাড়ছে, আপনি সঠিক টাইমে এক্সিট করলেন না, তো বাকি সবাই কিন্তু প্রফিট বুকিং করে এক্সিট করতে শুরু করলে আপনার দামের কিন্তু তলায় চলে যাবে। তাই সঠিক সময়ে যেমন আপনি স্টক কেনবার সময় ঢুকবেন, ঠিক বেরোনোটাও কিন্তু যেন সুযোগটাকে কাজে লাগানোর মতো হয়, না হলে বারবার প্রফিট হাতছানি দেবে। আপনার মাইন্ডসেট আপনাকে বলবে আরও একটু দেখি, আরও একটু দেখি, আর আপনি গাড্ডায় পড়তেই থাকবেন। এই কতগুলো নিয়ম ফলো করে দেখুন, হতে পারে আপনি সাকসেস হতেও পারেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার বলছি, যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ট্রেডিং ভিউ বাংলায় খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সোমবার থেকে আজকের বাজারের উপরে, যে নিফটি ব্যাংক নিফটি কী প্রেডিকশান থাকতে পারে যে আগামী দিন হতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।